আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আজ দা গল্প। লেখিকা সাবিলা সাবি, পর্ব সংখ্যা 32। পাহাড়ের উপর থেকে গড়িয়ে আসা ঠান্ডা বাতাস ফিওনার চুল উড়িয়ে নিয়ে যাচ্ছে। গ্লাস হাউস থেকে পালিয়ে আসার উত্তেজনা তার হৃদস্পন্দন তীব্র। চারপাশের পাহাড়ের জঙ্গলের ঘনত্ব ক্রমেই বাড়ছে। তার পায়ের নিচের পাতা আর মাটির সোদা গন্ধ তাকে আরও তাড়িয়ে নিয়ে যাচ্ছে। ফিওনা ইচ্ছে মতো দিক বিদিক ভাবে দৌড়াচ্ছে। তার মনে একটাই চিন্তা, এই পাহাড়ের জঙ্গল পেরিয়ে তাকে একটি কাঁচা রাস্তায় পৌঁছাতে হবে। সে জানে খুব কম সময়। জ্যাসপার হয়তো ইতিমধ্যে এথেরিয়ানের কাছ থেকে খবর পেয়ে গেছে। এখন ওদের আসা শুধু সময়ের ব্যাপার। পাহাড়ি মাটির উঁচু নিচু পথ তাকে দমাতে পারছে না। সে দৌড়াচ্ছে এক অদম্য সাহসে। জঙ্গল আর ছায়ার মাঝে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছে। তার দৃষ্টি তখন সামনে, কিন্তু তার হৃদয় ভয় আর উত্তেজনায় কাঁপছে। শান্ত হ ফিওনা, কাঁচা রাস্তা পর্যন্ত পৌঁছাতে পারলেই হবে। সে নিজেকে সাহস দিচ্ছে। কখনো তার পা পিছলে যাচ্ছে কাদায়, আবার কখনো ঝোপঝাড়ে কাটায় তার কাপড় ছেড়ে যাচ্ছে, কিন্তু সে থামছে না। জঙ্গল যতই গভীরে যাচ্ছে, আশপাশের পাখির ডাক, পাতার মচমচ শব্দ আর বাতাসের শোষ আওয়াজ তাকে যেন আরো সতর্ক করে তুলছে। একসময় পাহাড়ের ঢাল কমতে শুরু করলো। ফিওনার মনে হলো সে সঠিক পথেই আসছে। সামনেই হয়তো সেই কাঁচা রাস্তা, যেখানে পৌঁছালে সে অত্যন্ত কিছু একটা এগিয়ে যেতে পারবে। কিন্তু তার মনে একটা ভয়ও আছে। ফায়ার মনস্টাররা যদি সত্যি আমার খোঁজ পেয়ে যায়, তাহলে এই ভয়ে তার বুক কেঁপে ওঠে। পেছন থেকে পাতার মচমচ শব্দ ভেসে এলো। ফিওনার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। সে পেছনে ফিরে তাকালো, কিন্তু কিছু দেখতে পেল না। কেউ কি আমাকে অনুসরণ করছে, তার মনে হলো। সে দৌড়াতে লাগলো আরো আরো জোরে। তার পা যেন আর টানছিল না, কিন্তু সে থামার কথা ভাবছে না। মাউন্টেন গ্লাস হাউসের নিস্তব্ধতা ভেঙে এথেরিয়ান দ্রুত ভিতরে প্রবেশ করলো। তার মুখে আতঙ্ক আর ক্লান্তির ছাপ স্পষ্ট। একোয়ারা তখন তার দিকে তাকিয়ে বুঝে গেল কিছু একটা অস্বাভাবিক ঘটেছে। কি হয়েছে এথেরিয়ান, তুমি এভাবে কাঁপছো কেন? একোয়ারা জিজ্ঞেস করলো। ফিওনা। এথেরিয়ান কথাটা ঠিকভাবে বলতে পারছিল না। তার চোখে অপরাধবোধ ফুটে উঠেছিল। ফিওনা, কি হয়েছে? কি করেছো ওর সাথে? কোথায় ও? একোয়ারা ধীরে ধীরে এগিয়ে এলো। ফিওনা আমাকে ধোকা দিয়েছে। আমি জানি না কিভাবে। সে আমাকে খরগোশ ধরার কথা বলে পাহাড়ের বাগানে নিয়ে গেল, আর আমি যখন সেই খরগোশের পেছনে ছুটলাম, তখন সে পালিয়ে গেছে। একবার আর চোখ বড় হয়ে গেল। তুমি কি বলছো এথেরিয়ান? ফিওনা পালিয়ে গেছে? তুমি কিভাবে এমন অসাবধান হতে পারলে? আমি বুঝতে পারিনি। সে এতটাই শান্তভাবে আমাকে ম্যানিপুলেট করলো যে আমি কিছু বোঝার আগেই সে গায়েব হয়ে গেল। এমন সময় গ্লাস হাউসের প্রবেশ পথে ভারী পদক্ষেপের শব্দ শোনা গেল। কয়েক মুহূর্ত পরে জ্যাসপার প্রবেশ করলো। তার উপস্থিতি যেন পুরো ঘরটায় এক ঠান্ডা নিস্তব্ধতা ছড়িয়ে দিল। তার তীক্ষ্ণ দৃষ্টি একোয়ারা আর এথেরিয়ানের দিকে গেল। কি হয়েছে এখানে? তার কণ্ঠে গম্ভীরতা। তাদের দুজনের মধ্যে স্নায়ুচাপ তৈরি হলো। একোয়ারা চুপ ছিল, কিন্তু এথেরিয়ান সংকোচ নিয়ে বলল, ফিওনা পালিয়ে গেছে জেসু ভাইয়া। ও আমাকে ধোকা দিয়েছে। আমি বুঝতে পারিনি। জ্যাসপারের মুখে এক ক্ষীণ অথচ ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। তার চোখে যে আগুন জ্বলছে। তুই ওকে বাইরে নিয়ে গিয়েছিলি? কোন সাহসে আমার অনুপস্থিতিতে তুই আমার পারমিশন ছাড়া এই এই গ্লাস হাউসের মেইন দরজার লক খুললি? এথেরিয়ান, আমি সত্যি বুঝতে পারিনি সে এমনটা করবে। ও আমাকে পুরোপুরি বিভ্রান্ত করেছিল। এথেরিয়ান তাড়াতাড়ি বলল। জ্যাসপার গভীর নিঃশ্বাস নিল। আমরা পৃথিবীতে কোনো খেলার জন্য আসিনি। আমি জানতাম সে একদিন চেষ্টা করবে পালানোর, কিন্তু তা এভাবে সফল হবে ভাবতে পারিনি। একবার তৎক্ষণাৎ শান্ত হলেও গভীর চিন্তায় পড়ে গেছে। আমরা কি এখনই তাকে খুঁজতে যাব? না, জ্যাসপার তীক্ষ্ণ গলায় বলল। সে পাহাড়ের আর জঙ্গলের ভেতর একা বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। আমি জানি সে কোথায় যেতে পারে। আমি একাই যাবো ওকে আনতে। এবার সে বুঝবে পালানোর ফল কি হতে পারে। তার চোখে রহস্যময় এক দৃঢ়তা ছিল, যেন ফিওনার প্রতিটি পদক্ষেপ তার নজরেই আছে। একবারা হতবাক হয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর আস্তে আস্তে বলল, তাহলে এতদিন যে ফিওনা আমার সাথে বাইরে বেরিয়েছিল, তখন তো পালানোর ইচ্ছা প্রকাশ করেনি, হঠাৎ কেন? জ্যাসপার তার দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকালো। সেই চোখে রাগ, সন্দেহ আর হতাশা স্পষ্ট। তুমি কি ফিওনাকে কোনোভাবে ইঙ্গিত দিয়েছিলে যে এথেরিয়ান তার ড্রাগন রূপ নিতে অক্ষম? একবার একটু দ্বিধায় পড়লেও সত্য লুকিয়ে রাখতে পারলো না। ধীরে ধীরে মাথা নাড়ল। আমি সরাসরি কিন্তু কিছু বলিনি। তবে হ্যাঁ, একবার কথোপকথনের সময় সেটা আন্দাজ করতে পেরেছিল, এমন কিছু বলেছিলাম। জ্যাসপারের চোখে জ্বলে উঠল। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত ঠান্ডা হাসি ফুটে উঠল। তবে সেই হাসিতে একটু বন্ধুত্বপূর্ণতা ছিল না। ধীরে ধীরে বলল, যতটা বোকা মানবী ভেবেছিলাম ততটাও তুমি নও ফিওনা। তুমি ধীরে ধীরে আমার প্রত্যাশাকে ছাড়িয়ে যাচ্ছ। অনেক চালাক তুমি, তবে জানো না অতি চালাকের গড়াই দড়ি। জ্যাসপার হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। একবারা হতবাক হয়ে চলে যাওয়া দেখলো। প্রিন্স, আপনি কি একা যাবেন? একবারা পিছু ডাকলো। জ্যাসপার ফিরে তাকালো না, শুধু বলল, যে পথ সে নিয়েছে সেখানে তাকে খুঁজে পেতে আমার কারো সাহায্যের প্রয়োজন নেই।
অ্যাকোয়ারা আর এথেরিয়ান নিজেদের মধ্যে চিন্তিত চোখে তাকালো। তাদের মনে হলো জেসপার এই ক্রোধ কেবল ফিওনার জন্য নয়, বরং নিজের নিয়ন্ত্রণ হারানোর ভয়ও এতে জড়িত। সন্ধ্যা ধীরে ধীরে নেমে আসছে। আকাশের রং কমলা আর বেগুনি মিশিয়ে এক অপার্থিব পরিবেশ তৈরি করেছে। ফিওনা দৌড়াতে দৌড়াতে হঠাৎ থেমে দাঁড়ালো। তার সামনে যে দৃশ্য উঠে এলো সেটা তার হৃদয় এক মুহূর্ত ধক করে উঠল। তার চোখের সামনে আর কোনো রাস্তা নেই, শুধু এক বিশাল গভীর সমুদ্র। সমুদ্রের জল যেন দিগন্ত ছুঁয়ে গেছে, আর তার উপর পড়ন্ত সূর্যের আলো এক রূপালী আভা ছড়াচ্ছে। কিন্তু সেই সৌন্দর্যের মাঝে ফিওনার মনে একটাই উপলব্ধি হলো, সে পুরোপুরি আটকে গেছে। তার চোখে ভয় বেড়ে গেল। এতক্ষণ সে ভেবেছিল দৌড়ে কোনো না কোনো নিরাপদ জায়গায় পৌঁছাবে, কিন্তু এখন বুঝতে পারলো এই পাহাড় আসলে গভীর সমুদ্রের মাঝখানে অবস্থিত। এটি একটি নির্বিচ্ছিন্ন দ্বীপ, যার কোনো সহজে মুক্তিপথ নেই। তার শ্বাস গভীর হয়ে এলো। সে নিজেকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু ভয় তার মনকে গ্রাস করে ফেললো। আমি কি এখানে চিরতরে আটকে গেলাম? ফিওনা ফিসফিস করে বলল। পেছনে পাতার মচমচ শব্দ শুনে ফিওনা পেছনে তাকালো। মনে হলো কেউ বা কিছু একটা তার পিছু নিয়েছে। তার শরীরে শীতল স্রোত বয়ে গেল। এটা কি জেসপার নাকি অন্য কেউ? সে জানতো জেসপার যদি তাকে ধরে ফেলে তাহলে এবার তার শাস্তি হবে ভয়ঙ্কর, কিন্তু তার সামনে কোনো বিকল্প ছিল না। সমুদ্রের কোলাহল আর ক্রমাগত ঢেউয়ের আঘাত তার ভয়ের মাত্রা আরো বাড়িয়ে তুলল। এখন কি করবে? ফিওনা নিজেকে জিজ্ঞেস করলো, চারপাশে কোনো উপায় খুঁজতে খুঁজতে। কিন্তু গভীর জঙ্গলে যেমন পালানো সম্ভব ছিল না, তেমনি এখানে মহাসাগর তাকে পথ দেখানোর পরিবর্তে আরো বেশি অসহায় করে তুলল। তার ভেতরে সাহস যেন ক্রমশ ক্ষয়ে যাচ্ছিল। ফিওনা ধীরে ধীরে গাঢ় অন্ধকারের দিকে তাকালো। ফিওনার শ্বাস গভীর হয়ে গেল। সামনে সমুদ্রের জলরাশি, পেছনে এক অজানা অন্ধকার। তার ভেতর আতঙ্কের ঢেউ উতলে উঠল। এবার আরেকটা সিদ্ধান্ত নিল, মাউন্টেন গ্লাস হাউসে ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ফিওনা মনে মনে বলল, যতটা ভয়ঙ্করই হোক জেসপার, এই জঙ্গলে হারিয়ে যাওয়ার চেয়ে ভালো তো হয়তো একদিন জেসপার তাকে মুক্ত দেবে। ফিওনা এবার উল্টো পথে হাঁটা শুরু করলো। পথ যতই অন্ধকার আর জটিল হোক না কেন, তার মনে একটা বিশ্বাস গড়ে উঠেছে। সেজন্য নিজের ভুল বুঝতে পেরেছে। কিন্তু তার চিন্তার মাঝে হঠাৎ চারপাশ যেন থমকে গেল। চারিদিকে এক অদ্ভুত নীরবতা। বাতাসটা যেন হঠাৎ ভারী হয়ে এলো। তখনই সামনে একটি বিকট শব্দে মাটি কেঁপে উঠল। একটা বিশাল প্রাণী মাটি থেকে উঠে দাঁড়ালো, যেন জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। ফিওনার চোখ বিস্ময় বড় হয়ে গেল। এটা একটা মনস্টার কাঁকড়া। মনস্টার কাঁকড়াটা প্রায় 20 ফুট লম্বা আর প্রস্থে আরো বড়। এর গা আর কালো ধাতব বর্মে ঢাকা, যা সূর্যের আলোতেও চকচক করে। এর পায়ের সংখ্যা বিশাল আর অদ্ভুতভাবে দ্রুত চলার জন্য তৈরি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো এর পিনসার বা কাঁকড়ার বড় দুটি দাঁতের মতো হাত। পিনসারটি 8 ফুট লম্বা আর রক্তাল লাল রঙের, যেন শিকারীকে এক মুহূর্তে ছিন্ন ভিন্ন করে দিতে পারে। এর চোখ দুটো লাল আর জ্বলন্ত অগ্নির মতো। এই কাঁকড়া মনস্টারের নাম ক্রাবাথন। এটি সমুদ্র আর জঙ্গলের সীমান্তে রাজত্ব করে। এটি নিজের অঞ্চলে অন্য কাউকে প্রবেশ করতে দেয় না। ফিওনা এক পা পিছিয়ে গেল। এটা কি? তার মুখ দিয়ে অস্ফুট স্বরে বের হলো। ক্রাবাথন হঠাৎ গর্জন করে উঠল, যার শব্দ মাটি থেকে আকাশ পর্যন্ত পৌঁছে গেল। ফিওনা নিজের কান চেপে ধরলো, কিন্তু তারপরই মনস্টার তার বিশাল পিনসারগুলো সামনের দিকে নিয়ে আসলো আর ফিওনার দিকে আঘাত করতে গেল। পিনসারটা এত দ্রুততার সাথে আসছিল যে ফিওনা কোনো মতে একপাশে লাফিয়ে পড়ে আঘাত থেকে বাঁচল। পিনসারের আঘাতের মাটির গভীরভাবে কেঁপে উঠল আর বড় একটি গর্ত তৈরি হলো। ফিওনার হৃৎপিণ্ড দ্রুত লাফাতে থাকলো। সে বুঝতে পারলো এই কাঁকড়ার সাথে সরাসরি লড়াই অসম্ভব। সে দ্রুত কিছু একটা করতে হবে। কিন্তু সমস্যা হলো পেছনে ফেরার পথ বন্ধ। এই ভয়ানক কাঁকড়াটা হয়তো তাকে এখনই শেষ করে দিবে। ফিওনা মনে মনে বলল, কিন্তু তার সাহস যেন এক মুহূর্তের জন্য হারালো না। কাঁকড়া আবার পিনসার তুলে ফিওনার দিকে আঘাত করতে এগিয়ে এলো। ফিওনা এবার চিৎকার করে বলল, বাঁচাও। তখনই হঠাৎ দূর থেকে ঝড়ের মতো এক আওয়াজ ভেসে এলো। এটা যেন বাতাস কেটে আসা কিছু। ফিওনা বুঝলো হয়তো তার কণ্ঠস্বর কেউ শুনেছে। আকস্মিকভাবে চারপাশ যেন আলোতে ভরে গেল। একটা বিশাল আঘাতের শব্দে মাটি কেঁপে উঠল, যেন কোনো বিশাল কিছু ক্রাবাথনের উপর ঝাঁপিয়ে পড়েছে। ফিওনা নিজের হাত দিয়ে মুখ ঢেকে রেখেছিল, কিন্তু চারপাশের আওয়াজ তাকে চোখ খোলার জন্য বাধ্য করলো। চোখ খুলে ফিওনা প্রথমে কিছুই দেখতে পেল না, কারণ সামনে ধুলা আর বাতাস ভরছিল। ধীরে ধীরে ধুলো থিতিয়ে গেলে সেখানে সে যা দেখলো তাতে তার শ্বাস আটকে গেল। জেসপার! কিন্তু এটা সেই জেসপার নয়। ওর সামনে দাঁড়িয়ে থাকা বিশাল ড্রাগন, যার উচ্চতা ছিল কমপক্ষে 30 ফুট, আর গা থেকে যেন অগ্নিশিখা আর ঢেউ বের হচ্ছিল। তার চকচকে স্কেলগুলো
ধাতব সবুজ রঙের, আর চোখ দুটো ঠিক আগুনের মতো জ্বলছে। বিশাল আগুনের ডানাগুলো আকাশকে ছুঁয়ে দিচ্ছিল। তার লম্বা লেজটি কাঁকড়ার চারপাশে দুলছিল। ফিওনা জেসপারের বিশাল মাথার দিকে তাকিয়ে, জেসপারের চোখ দুটো ক্রোধে জ্বলছিল, আর তার পা দুটো এত বড় যে এক ঝটকায় মাটিকে চূর্ণ করে দিতে পারে। কাঁকড়া ক্রাবাথানো গর্জন করে পিনসার তুলে আক্রমণ করার চেষ্টা করলো, কিন্তু জেসপার তাকে এক মুহূর্ত সুযোগ দিল না। বিশাল এক থাবা দিয়ে সে ক্রাবাথনের একটি পিনসার ছিঁড়ে ফেললো। তার গর্জনে চারপাশ কেঁপে উঠল। ফিওনা তখনও মাটিতে বসেছিল। ধীরে ধীরে সে জেসপারের মুখের দিকে তাকালো। সে এতদিন জেসপারকে ভয় পেয়েছে, কিন্তু এই মুহূর্তে তার মনে হলো এই ড্রাগনটাই যেন তার রক্ষক। জেসপার এক মুহূর্তের জন্য ফিওনার দিকে তাকালো। তার ড্রাগন রূপে অগ্নিমাখা চোখে অদ্ভুত কিছু ছিল। ফিওনা বুঝলো সে নিরাপদ। জেসপার তখন ড্রাগন রূপে কাঁকড়ার দিকে ফিরে আবার আঘাত করতে উদ্যত হলো। কাঁকড়াটি এবার পালানোর চেষ্টা করলো, কিন্তু জেসপারের বিশাল ডানা এক ঝটকায় তাকে আছড়ে মাটিতে ফেলে দিল। ক্রাবাথন আর টিকতে পারল না। ফিওনা তখনও জেসপারের বিশাল আকারের পা আর ডানা দেখে হতবাক। কি ভয়ঙ্কর দৃশ্য! ফিওনার কণ্ঠস্বর কাঁপছিল। জেসপার এক মুহূর্তের জন্য থামলো, তারপর আস্তে আস্তে তার বিশাল মুখটা ফিওনার কাছে আনলো। তার চোখে এক ধরনের ধৈর্য আর জ্বলন্ত ক্রোধের মিশ্রণ ছিল। তোমাকে বাঁচাতে ড্রাগন রূপ নিতে হয়েছে। তার গর্জনের মধ্যে শব্দগুলো যেন ফিওনার কানে প্রতিধ্বনিত হলো। ফিওনা বুঝতে পারলো সে যতবারই পালানোর চেষ্টা করুক না কেন, জেসপার তাকে ছেড়ে দেবে না। জেসপার দ্রুত তার বিশাল ড্রাগন রূপ থেকে মানব রূপে ফিরে এসলো। ফিওনার চোখের সামনে এক ঝলকেই তার বিশাল শারীরিক পরিবর্তন ঘটলো। ড্রাগনের আগুন মাখা শরীরের পরিবর্তে এবার দাঁড়িয়েছিল একজন পুরুষ মানুষ রূপে, কিন্তু তার চোখে তখন একই অগ্নি, একই শক্তি। তোমাকে সুরক্ষিত স্থানে যেতে হবে। সে ফিওনাকে দ্রুত এক হাতে তুলে একটি বড় গাছের আড়ালে নিয়ে গেল। গাছটি এত বড় ছিল যে তার ছায়া পুরো প্রান্তকে ঢেকে ফেলেছে। ফিওনা চমকে যাওয়ার মতো চোখগুলো রুদ্ধ হয়ে গিয়েছিল। তবে সে বুঝতে পারলো জেসপার তাকে রক্ষা করবে। জেসপার ফিওনাকে গাছের পেছনে রেখে দাঁড়ালো। তার চোখে তখনও অস্থিরতা ছিল। তার শরীরের প্রতিটি পেশি যেন উত্তেজনায় দুলছিল, কিন্তু সে জানতো এখন তার সবচেয়ে বড় কাজ হলো ফিওনাকে সুরক্ষিত রাখা। ফিওনা এক পা পিছিয়ে দাঁড়ালো। তার কণ্ঠে ভয় ছিল, কিন্তু তার চোখে কৃতজ্ঞতা। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি আসলে কি বিশাল শক্তির অধিকারী তা সে এখন স্পষ্ট বুঝতে পারল। ঠিক তখনই তীব্র এক গর্জন শুনে ফিওনার বুক থেকে শ্বাস বেরিয়ে এলো। কাঁকড়াটি যে এতক্ষণ দূরে ছিল এখন আক্রমণ করতে আসছিল। তার বিশাল পিনসার থেকে জ্বলন্ত তীক্ষ্ণ ধার বের হয়ে আসছিল, আর তার চোখে মিশেছিল ক্রোধের জ্বলন্ত আগুন। কাঁকড়া এক ঝাঁপ দিয়ে জেসপারের পিঠে আঘাত করলো। একটি বিশাল পিনসার তার মাংস ঢুকে গেল। জেসপারের সবুজ রক্তের লাইন ছড়িয়ে পড়ল। জেসপার তখনও ঝাঁকুনি দেয়, কিন্তু সে ব্যথাকে এক মুহূর্তের জন্য অনুভব করতে পারল না। তার মন শুধু একমাত্র ফিওনার সুরক্ষা নিয়েছিল। আবার এক মুহূর্তে জেসপার তার সমস্ত শক্তি কেন্দ্রীভূত করে ড্রাগন রূপে ফিরে গেল। তার শরীরের প্রতিটি কোষ আবার আগুনে পুড়ে উঠল। বিশাল ডানা টান করে আকাশে উঠল, আর তার ড্রাগন চিৎকার গর্জনের মতো আকাশে প্রতিধ্বনিত হলো। কাঁকড়া হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল, কিন্তু জেসপার তাকে আর পালাতে দিল না। তার বিশাল থাবা কাঁকড়াটির দিকে ছুটে গেল। জেসপার যেন এক সজোর আঘাত দিয়ে কাঁকড়াটির শরীরের এক পিনসারকে ভেঙে ফেললো। কাঁকড়া আর প্রতিরোধ করতে পারল না। ফিওনা গাছের আড়ালে দাঁড়িয়ে দেখছিল জেসপারের শক্তির মূর্ত রূপ। তার শরীরের প্রতিটি অংশে যেন আগুন জ্বলছিল, আর তার এক একটি আঘাতে কাঁকড়াটি তছনছ হয়ে যাচ্ছিল। বিকট গর্জন আর তীব্র বাতাসের মাঝে ফিওনা বুঝতে পারল এটা ছিল যুদ্ধ, কিন্তু জেসপার তাকে বাঁচানোর জন্য সমস্ত কিছু দেবার প্রস্তুতি নিয়ে দাঁড়িয়েছে। জেসপার আবার মানব রূপে ফিরল। তার বিশাল ড্রাগন গঠন মুহূর্তে বদলে গেল। তার পরিচিত পুরুষ রূপে ফিরে আসলো। তার শরীর থেকে ঝরঝর করে রক্ত পড়ছিল, তবে তার চোখে কেবল একটাই লক্ষ্য ছিল, ফিওনাকে নিরাপদ রাখতে হবে। সুতরাং সে দ্রুত কাঁকড়ার দিকে এগিয়ে গেল, যেখানে সেই বিশাল সত্তাটি মাটিতে পড়েছিল। কাঁকড়ার শরীরের এক কোণে একটি অদ্ভুত সিগন্যাল বের হচ্ছিল। সিগন্যালটি খুব আলোকিত ছিল, আর একের পর এক ঝলক দিয়ে আকাশের দিকে সরে যাচ্ছিল। এটি কোনো সাধারণ সিগন্যাল ছিল না, এটি যেন একটি সংকেত যা কাঁকড়ার পালকে বা গোত্রকে আহ্বান জানাচ্ছিল। শিট, জেসপার সত্যগতিতে বলল। তার মুখের অভিব্যক্তি কঠিন ছিল, কিন্তু তার চোখে দ্রুত চিন্তা ছিল। সে ফিওনাকে দেখলো, তার মুখে উদ্বেগ আর অসহায়ের ছাপ। ফিওনা, তাড়াতাড়ি চলো এখান থেকে, সে অস্থির কণ্ঠে বলল। এখন এই স্থান ত্যাগ করতে হবে আমাদের। ফিওনা কাঁপানো হাতে জেসপার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কোথায় যাবো? মাউন্টেন গ্লাস হাউসে ফিরবো? জেসপার মাথা না, এটা খুব বিপজ্জনক। কাঁকড়ার সিগন্যালের কারণে এখন সমস্ত কাঁকড়া আমাদের দিকে আসবে, আর তারা যদি একযোগে আক্রমণ করে তখন মাউন্টেন গ্লাস হাউসের সবাই বিপদে পড়বে। এগুলোর সাথে লড়াই করা সম্ভব না, আর তুমি মানবে, তোমার বিপদ বেশি হবে। ফিওনা চোখ বড় করে তাকালো, বুঝতে পারলো যে এই সিগন্যালের মাধ্যমে বড় বিপদ আসছে, কিন্তু কোথায় যেতে হবে?
কি করবে তারা এখন সেটা ঠিক ফিওনা স্বীকার করে বলল, কিন্তু তাহলে আমরা এখন কোথায় যাব? এখন আমাদের এখান থেকে দ্রুত সরে যেতে হবে। আমাদের এমন একটি নিরাপদ স্থানে যেতে হবে যেখানে ওরা আমাদের লোকেশন ট্র্যাক করতে পারবে না। জাসপার উত্তেজিত গলায় বলল। এতক্ষণে সিগন্যালটি আরো তীব্র হয়ে উঠল। এটি শুধু কাকড়াদের মধ্যে সংকেত থাকেনি, বরং পুরো জঙ্গলকেও একেবারে টানে। জাসপার জানতো তাদের সময় খুব কম। কাকড়ার পাল খুব শীঘ্রই তাদের চারপাশ ঘিরে ফেলবে, আর সেই সময় তাদের পালানোর চেষ্টা করলে আরো বিপদ বাড়বে। ফিওনাকে নিয়ে জাসপার দ্রুত একপলিয়ান ভাবে স্থান পরিবর্তন করলো। শুরু করলো তার চোখের কোণে কেবল অদৃশ্য আশঙ্কা ছিল, কিন্তু তার মন একদম স্থির ছিল। উদ্দেশ্য একটাই, ফিওনাকে নিরাপদে রাখা। ঝর্ণার গুহার প্রবেশপথ ছিল অদ্ভুত, যেন কোনো প্রাচীন রহস্যের অন্ধকার সুরক্ষিত কোনো জাল। জলপ্রপাতের গর্জনে গুহার ভিতরে প্রবাহিত হতো বিশাল জলধারা। এই গুহাটি জাসপারের বাবা এল্ডার রাজ্যের সম্রাট প্রযুক্তির মাধ্যমে তৈরি করেছেন। এটি নিরাপদ আশ্রয়। এখানে কোনো মনস্টার বা শত্রু তাদের অবস্থান শনাক্ত করতে পারবে না। গুহার ভেতরে ছিল এক বিশেষ প্রযুক্তি যা কাকড়াদের সিগন্যালে কার্যকারিতা বন্ধ রাখতে সক্ষম। সুতরাং তারা এই মুহূর্তে কিছুটা স্বস্তি পেয়ে যাচ্ছিল। যাত্রাপথে ফিওনা দ্রুত পা চলছিল, তবে তার দুর্বল শরীর মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ছিল। কাকড়ার আক্রমণের পর তার পায়ের নিচের তলা পাথরে কাটা পড়েছিল আর রক্ত ঝরছিল। সে কিছুটা অস্থির হয়ে উঠছিল, কিন্তু জাসপার ছিল তার পাশে। তুমি ঠিক আছো ফিওনা? জাসপার তার হাত কাঁধে রেখে ধীরে ধীরে প্রশ্ন করল। ফিওনার মুখে ব্যথার ছাপ স্পষ্ট, তবে সে বলল, হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু আমার পা। তার কণ্ঠে কষ্ট হচ্ছিল। জাসপার কোনো কথা না বলেই তাকে শক্তভাবে ধরে ফিওনাকে নিজের কাঁধে তুলে নিল। তার শরীরের বিশালতা আর শক্তি ফিওনাকে নিরাপদ রাখতে সক্ষম। এই মুহূর্তে তার হৃদয় একটাই চিন্তা, ফিওনাকে কোনোভাবে বিপদের মধ্যে পড়তে দেওয়া যাবে না। গুহার দিকে পা বাড়িয়ে ঝর্ণার জলপ্রপাতের গর্জন একদিকে দূরে চলে যাচ্ছিল, আর অন্যদিকে গুহার প্রবেশপথের কাছাকাছি পৌঁছানোর সাথে সাথে ফিওনার চোখ খুলে কিছুটা স্বস্তি এলো। তার শরীরের ব্যথা কিছুটা মিয়ে আসছিল। জাসপার তাকে সাবধানে গুহার ভেতরে নিয়ে গেল। গুহার ভেতরে একটি প্রযুক্তি নির্মিত সিস্টেম ছিল যা জায়গাটি নিরাপদ রাখতে আর তাদের অবস্থান শনাক্ত হওয়ার কোনো সম্ভব ছিল না। সিস্টেমটি কাজ করছিল চমৎকারভাবে, আর এখন থেকে কোনো মনস্টার বা শত্রু তাদের ট্র্যাক করতে পারবে না। ফিওনা নিঃশ্বাস ফেলে কিছুটা শান্ত হয়, আর তার মনে ছিল শান্তি, কিন্তু যে হুমকি তারা পেছনে ফেলে এসেছে সেই ভয় এখনো তার ভিতরে রয়ে গেছে। আর কোনো বিপদ নেই। জাসপার ফিওনাকে গুহার ভিতরে একটা নিরাপদ জায়গায় বসিয়ে তার পায়ের আঘাতটি পরীক্ষা করছিল। ফিওনা চোখ বন্ধ করলো। হ্যাঁ, কিন্তু কাকড়ারা সিগন্যাল তো এখন কাজ করছে। এখন আর কোনো বিপদ নেই ফিওনা, জাসপার নিশ্চিতভাবে বলল। এই গুহায় কেউ আসতে পারবে না, আমরা নিরাপদ। ফিওনা ধীরে ধীরে তার পায়ের কাটা স্থান লক্ষ্য করলো। তারপর তার কণ্ঠে ধীরে ধীরে বলে উঠল, তবে আমরা এখান থেকে বেরোবো কিভাবে যদি অন্য কিছু আসে? আমি তো আছি, জাসপার বলল, তার চোখে শক্তি আর দৃঢ়তার এক ঝলক। এখন আমাদের একমাত্র কাজ হলো অপেক্ষা করা, সিগন্যাল অদৃশ্য হওয়া পর্যন্ত। ফিওনা একটু বিরতি দিয়ে মাথা নেড়ে জানালো, তাহলে আমরা এখানে থাকবো যতদিন না সিগন্যাল চলে যায়? হ্যাঁ ঠিক তাই, জাসপার বলল। এখন তোমার বিশ্রাম প্রয়োজন, আর এই সিগন্যাল 24 ঘন্টা পর্যন্ত কার্যকর, তারপর নিষ্ক্রিয় হয়ে যাবে। ফিওনার চোখে এক অধরনের প্রশান্তি ফুটে উঠল। তার শরীরের ক্লান্তি আর সত্তা কিছুটা শান্তি লাগলো। তার পাশে থাকা জাসপার তার জন্য এক ধরনের আশ্রয়ের মতো, তাকে অন্ধকারের মধ্যে পথ দেখানোর জন্য। এখন তাদের একমাত্র কাজ ছিল অপেক্ষা করা। ওরা জানতো যতক্ষণ না কাকড়ার সিগন্যাল পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যায় ততদিন তারা এখানে নিরাপদ। গুহার নিস্তব্ধতা যেন মুহূর্তের জন্য থমকে গিয়েছে। বাহিরের ঝর্ণার স্রোতের শব্দ দূর থেকে ভেসে আসছে, আর ভেতরে জাসপার নির্জীবভাবে গুহার পাথরের সাথে হেলান দিয়ে বসে আছে। তার চোখ বন্ধ, নিঃশ্বাস ভারী, আর তার শরীর থেকে সবুজ রক্তের ধারা মাটিতে পাথর গড়িয়ে পড়ছে। গুহার মৃদু আলো সেই রক্তর রহস্যময় ঝলকে আরো ভয়ানক করে তুলেছে। ফিওনা দূর থেকে তার দিকে তাকিয়েছিল। তার মনের ভেতরে এক অজানা অনুভূতি তোলপাড় করছিল। জাসপারের পেটের আর পিঠের দিকে ক্ষত দেখে তার মন ভারী হয়ে উঠল। সে তো নিজেই এই বিপদের জন্য দায়ী। অন্যদিকে তার মনে পড়ছে আগের সেই ঘটনাগুলো, যখন জাসপার আহত ছিল, সে ফিওনার কাছাকাছি এসেছিল এবং তাকে কোনো অজানা শক্তি গ্রহণ করেছে। ফিওনার মনে তখন একটি চিন্তার ঝড় বইতে লাগলো। বায়োকেমিক্যাল, জাসপার একবার বলেছিল, তবে কি এটা তার চুম্বনের মাধ্যমে সক্রিয় হয় সে জানে না, কিন্তু এই মুহূর্তে কিছু একটা করার জন্য মরিয়া হয়ে উঠল। সে ধীর পায়ে জাসপারের কাছে এগিয়ে গেল।
তার পায়ের নিচে মাটির পাথর থেকে সাড়া পাওয়া যাচ্ছিল, যেন গুহার প্রতিটি কোণা তার চিন্তার বোঝা ভাগ করে নিচ্ছে। তার দৃষ্টি জ্যাসপারের মুখে আটকে গেল। মুখে ব্যথা ছাপে স্পষ্ট, কিন্তু তবুও সেই রাজকীয় ভাব যেন ম্লান হয়নি। ফিওনা তার ঠোঁটে একটু কেঁপে উঠল। তার হাত সামনের দিকে বাড়ানোর সাহস করল। তার হৃদস্পন্দন দ্রুত বেগে চলছে, যেন শরীরের রক্তস্রোত মাথার প্রতিটি কোণায় ধাক্কা দিচ্ছে। এটা যদি কাজ করে তাহলে আমি তাকে বাঁচাতে পারবো, তার মনে একটাই আশা। ঠিক তখনই জ্যাসপারের মুখের কাছাকাছি গেল। তার ঠোঁট জ্যাসপারের ঠোঁটে স্পর্শ করার মুহূর্তে জ্যাসপার হঠাৎ চোখ খুলে গেল। তার গাঢ় সোনালি চোখ দুটো এমনভাবে জ্বলজ্বল করছিল যেন কোনো গভীর আগুন তার ভেতর থেকে জ্বলে উঠছিল। কি করছিলে তুমি? তার কণ্ঠস্বর গভীর এবং অনুপ্রবেশকারী, যেন সেই শব্দ গুহার দেওয়ালের ভেদ করে ফিওনার অন্তরে গিয়ে পৌঁছালো। ফিওনা হতচকিত হয়ে সরে গেল। তার গলা শুকিয়ে গেল। চোখে লজ্জা আর ভয়ের মিশ্রিত এক চিহ্ন ফুটে উঠল। আমি ভাবলাম আপনি হয়তো আহত। হয়তো। তার কণ্ঠ কাঁপছিল। জ্যাসপার তাকে এক দৃষ্টিতে দেখতে লাগলো। তার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল, তবে সেই হাসির গভীরতা রহস্যের ছাপ ছিল। কি হয়তো? ফিওনা নিশ্চুপ। তার মনের ভেতরে কেবল একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আপনি না সেদিন বললেন কিসের বায়োকেমিক্যাল? ওটা কি তাহলে? জ্যাসপার ধীরে উঠে বসলো। এখন তার শরীর রক্তাক্ত, কিন্তু তার চোখে এক অনন্য শক্তির ঝলক। সে ফিওনার দিকে ঝুঁকে বলল, তোমাকে যতটা বোকা মনে করেছিলাম তুমি ততটাও নয়। তার কথা শেষ হতে না হতেই ফিওনা আবার একবার থমকে গেল। গুহার আলোয় তাদের ছায়াগুলো যেন একে অপরের দিকে ঝুঁকে পড়েছে। ফিওনা জানতো না এই ড্রাগনের ভেতরে কত রহস্য লুকিয়ে আছে, আর সে নিজেই তার কতটা অংশ হয়ে উঠতে চলেছে। জ্যাসপার তখন নিজের মনের দুষ্ট পরিকল্পনা সাজাচ্ছিল। আমার বোকা মানবী সত্যিই বোকা। আমি ভেবেছি আমি আহত হলেই তার চুম্বনের প্রয়োজন হবে, কিন্তু এই সুযোগটা কি হাতছাড়া করা যায়? অবশ্যই না। মুখে সামান্য ক্লান্তির ছাপ রেখে জ্যাসপার ধীরে ধীরে বলল, হ্যাঁ, আমার বায়োকেমিক্যাল দরকার ফিওনা। ফিওনার চোখ বড় বড় হয়ে গেল। সে দ্বিধায় পড়ে গেল, কিন্তু কিছু বলল না। সে জ্যাসপার দিকে এগিয়ে চলে গেল। তার নড়াচড়া থেমে থেমে, যেন এক মন একদিকে চাইছে সাহায্য করতে আর অন্যদিকে কিছুটা সাবধান। জ্যাসপার তখন নিজের ঠোঁটজোড়া ধীরে ধীরে এগিয়ে আনতে শুরু করলো। তার দৃষ্টি ফিওনার দিকে নিবদ্ধ, তীক্ষ্ণ আর গভীর। কিন্তু ঠিক যখন তার পরিকল্পনা সফল করার মুহূর্তে পৌঁছালো, ফিওনা হঠাৎ তার হাত বাড়িয়ে তাকে থামিয়ে দিল। আপনি আমাকে বোকা বানাচ্ছেন, তাই না? ফিওনার কণ্ঠে দৃঢ়তা, তার চোখে মিশেছিল প্রতারণা বুঝে ফেলার ঝলক। আজ আপনার কোনো বায়োকেমিক্যাল দরকার নেই, আমি বুঝতে পেরেছি। জ্যাসপারের মুখে এক চিলতে অপ্রস্তুত হাসি ফুটে উঠল। আমার হামিংবার্ড পুরোপুরি বোকা নয়, তবে এত সহজে আমি হাল ছাড়ব না, সে মনে মনে বলল। তার চোখের কোণে খেলা করছিল দুষ্টু হাসি। তুমি যাই ভাবো ফিওনা, খেলা তো এখনো শুরুই হয়নি, জ্যাসপার মনে মনে বলল।